পারমাণবিক ক্ষমতাধর হওয়ার ইঙ্গিত সৌদি আরবের। মার্কিন সমাজ ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে, সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বীকারোক্তি। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে 10 দিনের সফরে পম্পেও। করোনার খবর দিয়ে কারাদণ্ডের মুখে চীন সাংবাদিক। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুআল্লেমের মৃত্যুতে শোক জানালো ইরান ও রাশিয়া। এবার মোদির সেনা পোশাক নিয়ে বিতর্ক। বৈধ ব্যালটও বাদ দিতে বলেছিলেন রিপাবলিকান সিনেটর, জানালেন জর্জিয়ার এক কর্মকর্তা। পরিবেশ সুরক্ষায় প্রায় $80 কোটি দিচ্ছে অ্যামাজনের জেফ বেজোস। এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকেজো হয়ে গেছে বলছে ভারত। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের প্রভাব মোকাবেলায় সৌদি আরব পারমাণবিক অস্ত্র নিজেদের দখলে রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। সম্প্রতি জার্মান বার্তা সংস্থা ডিপিএকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি থেকে যদি ইরানকে বিরত রাখা সম্ভব না হয়, তাহলে ওই অস্ত্র নিজেদের কাছে রাখার অধিকার রিয়াদের আছে। সৌদি মন্ত্রী বলেন, নিশ্চয়ই সেটা একটা বিকল্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানা গেছে, গত কয়েক দশক ধরে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে ইরান। 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে একটি যুগান্তকারী পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে তেহরান। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান বোমা তৈরি থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেয়। তবে 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান। ট্রাম্প প্রশাসন ইরানের আঞ্চলিক হস্তক্ষেপের অবসান চায়, আর সেই লক্ষ্যে বাস্তবায়নে তেহরানকে নতুন চুক্তিতে বাধ্য করতে নিষেধাজ্ঞাও পুনর্বহাল শুরু করে ট্রাম্প প্রশাসন। তবে এই চাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে ইরান। তারপরেও ওয়াশিংটনের পদক্ষেপের প্রতি সমর্থন রয়েছে সৌদি আরবের। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, আমরা বিশ্বাস করি ইরানিরা কেবল চাপের মুখেই সাড়া দেয়। তিনি বলেন, ইরান যদি পারমাণবিক শক্তি হয়ে ওঠে তাহলে আরও দেশ তা অনুসরণ করবে। আর সৌদি আরব পরিষ্কার করেছে যে নিজেদের জনগণ এবং অঞ্চলের সুরক্ষার প্রয়োজনে সবকিছুই তারা করবে, বলেন আল জুবায়ের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ইরান ইস্যুতে কোনো ধরনের পরিবর্তনের ধারণা করছে জানতে চাইলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেখতে হবে। জো বাইডেন ইতিমধ্যে পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইরানের আঞ্চলিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানের উপর চাপ প্রয়োগ করতে চাইবেন বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় যে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সেদেশের সামাজিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছেন অনেকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে বলেছেন, প্রতিটি প্রার্থী 7 কোটির বেশি ভোট পেয়েছেন, যা কিনা সেদেশে সামাজিক বিভক্ত সৃষ্টির বড় প্রমাণ। রিপাবলিকান দলের বহু নেতা নির্বাচন কারচুপি হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরোধিতা না করার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেছে, আমরা আইনের ঊর্ধ্বে নই এবং আমরা আইনের চেয়ে শ্রেষ্ঠ নই। এটাই ডেমোক্রেট দলের মূল বিশ্বাস। নির্বাচন পরবর্তী উত্তেজনার কারণে মার্কিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বীকারোক্তি থেকে বোঝা যায় দেশটি বিরাট সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচারী নীতি অনুসরণ করে আসছেন এবং এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা দেশটির শাসন কাঠামোর পরিপন্থী এবং সমাজ বিরোধী। তাই এর বিরুদ্ধে চরম অসন্তোষ বিরাজ করছে মার্কিন সমাজে। প্রেসিডেন্ট ট্রাম্প মূলত একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তিনি নির্বাচনে জিতে হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন। অনভিজ্ঞ ট্রাম্প এমন সব বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন যা সাবেক প্রেসিডেন্ট ওবামার নীতির বিরোধী এবং এর পরিণতিতে আমেরিকার ভেতরে বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন তিনি। পম্পেও ম্যাক্রো বৈঠকের অন্যতম বিষয়বস্তু ছিল সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ এবং বিশ্বব্যাপী হুমকি। বৈঠকের আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা-ইভে লে ড্রিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের পরে পম্পেওর সঙ্গে বৈঠক একটি অদ্ভুত ব্যাপার বটে। তবে আলোচনা দরকার ছিল যাতে দুই দেশ ইরাক বা ইরানের পরিস্থিতি, সন্ত্রাসবাদ, মধ্যপ্রাচ্যের সমস্যা এবং চীনের সঙ্গে সম্পর্কের মতো অনেক কঠিন বিষয়ে আলোচনায় আনতে পারে।
ম্যাক্রোর কার্যালয় বলছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দলের প্রতি সম্পূর্ণ স্বচ্ছতা রেখেই পম্পেওর সঙ্গে যাবতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি নিয়ে ট্রাম্প ও ম্যাক্রোর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে একেবারে প্রথম দিকে অভিনন্দন জানানো কয়েকজন বিদেশি নেতার মধ্যে অন্যতম ম্যাক্রো। ফ্রান্স সফর শেষে জর্জিয়া ও ইসরায়েল সফরে যাওয়ার কথা রয়েছে পম্পেওর। ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তার। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত চুক্তি নিয়েও আলোচনা করবেন তিনি। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জায়নি পম্পেও এবং নেতানিয়াহুর সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফর তালিকায় সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবও রয়েছে। উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে খবর প্রকাশ করে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের মুখে পড়তে যাচ্ছেন চীনের একজন নাগরিক সাংবাদিক। গত মে মাসে গ্রেফতার হওয়ার পর থেকে এখনও আটক রয়েছেন 37 বছর বয়সী ঝ্যাং ঝান। নতুন প্রকাশ হওয়া নথিতে দেখা গেছে, এই সাবেক আইনজীবীকে ঝগড়া বাঁধন এবং সমস্যা উস্কানি দেওয়ায় অভিযুক্ত করা হয়েছে। চীনে অ্যাক্টিভিস্টদের প্রায় এই অভিযোগে অভিযুক্ত করা হয়ে থাকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে তথ্য জানা গেছে, বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাস প্রথম ছড়িয়ে পড়তে শুরু করে চীনের উহান শহর থেকে। গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো এই ভাইরাসটি শনাক্ত করা হয়। পরে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ে, কোটি কোটি মানুষকে আক্রান্ত এবং লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়েছে ভাইরাসটি। উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে খবর প্রকাশ করে নানা ধরনের সমস্যার মুখে পড়েছেন সেখানকার বেশ কয়েকজন নাগরিক সাংবাদিক। এবছরের ফেব্রুয়ারি মাসে অন্তত 3 জন নিখোঁজ হয়ে যায়। এদের একজন লি জেহুয়া এপ্রিল মাসে ফিরে এসে দাবি করেন এতদিন কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। দ্বিতীয়জন চেন কুইশির খোঁজ পরে পাওয়া গেলেও তাকে সরকারি নজরদারিতে রাখা হয়। তবে তৃতীয় সাংবাদিক ফাংবিন এর কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। সমালোচনাকারী অ্যাক্টিভিস্টদের থামাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য পরিচিতি রয়েছে চীন কর্তৃপক্ষের। নতুন প্রকাশ হওয়া একটি অভিযোগপত্রে দেখা গেছে, নাগরিক সাংবাদিক ঝ্যাংঝান ফেব্রুয়ারিতে উহানে যান। সেখান থেকে তিনি বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন। চীনা নেটওয়ার্ক অব চাইনিজ হিউম্যান রাইটস ডিফোর্স জানিয়েছে, অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি ঝ্যাংঝান অন্য স্বাধীন সাংবাদিকদের আটক, আক্রান্তদের সেসব পরিবার স্বচ্ছতার দাবি তুলেছিল, তাদের হয়রানি নিয়েও খবর প্রকাশ করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরান ও রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সিরিয়ার মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান হোসেইন আরনোসের কাছে পাঠানো এক বার্তায় মুআল্লেমের মৃত্যুতে শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি বলেন, মুআল্লেম তার জীবদ্দশায় সিরিয়ার জাতীয় স্বার্থ নিরাপত্তা রক্ষায় অনবদ্য অবদান রেখেছেন। জারিফ তার বার্তায় ওয়ালিদ আল মুআল্লেমের আত্মার মাগফিরাত কামনা করেন। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিবফও একই ধরনের শোক বার্তা পাঠিয়েছেন। তিনি সিরিয়ার সংসদ স্পিকার হামুদা আল সাব্বাগের কাছে পাঠানো শোক বার্তায় সিরিয়ার জনগণ ও সরকারের প্রতি ইরানের জনগণ ও সরকারের শোক সমবেদনা জানান। কলিবফ বলেন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্য থেকে উগ্র সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় মুআল্লেম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগনাভ এক বার্তায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে রাশিয়ার বিশ্বস্ত সহযোগী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মুআল্লেম ছিলেন একজন অভিজ্ঞ কূটনীতিক, আমরা একজন বিশ্বস্ত সহযোগী অকৃত্রিম বন্ধুকে হারালাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনা পোশাক পরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস নেতারা তার সেনা পোশাক পরা নিয়ে আপত্তি তুলেছেন। তারা বলছেন, মোদী সেনাবাহিনীর কেউ নন, তাহলে উনি সেনার পোশাকে কেন? এবার দীপাবলিতে রাজস্থানের জয়সলমের সেনার পোশাক পরে দীপাবলি উদযাপনের কড়া সমালোচনা করল যুব কংগ্রেস। যুব কংগ্রেসের তরফে সেনা পোশাকে থাকা মোদীর একটি ছবি টুইট করা হয়েছে। টুইট বার্তায় বলা হয়েছে, সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ ইউনিফর্ম কোনো রাজনীতিবিদ পরা কতটা যুক্তিযুক্ত? উনি সেনা প্রধানও নন, কোনো সেনা কর্মকর্তা নন, তাহলে একজন সাধারণ নাগরিকের এই পোশাক পরার মানে কি? গত 7 বছর দেশের দুর্গম এলাকায় মোতায়েন সেনা সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গিয়েছিলেন রাজস্থানের জয়সলমের। সেখানে সেনার পোশাকেই তিনি বক্তব্য রাখেন, ট্যাঙ্কে চড়েন, জওয়ানদের মিষ্টি বিতরণ করেন। সেনার পোশাক পরায় সোমবার
প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা তারিক আনোয়ার। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রতিটি অনুষ্ঠানেই নিজের রূপ বদল করেন। কখনো উনি চাওয়ালার রূপ ধারণ করেন, কখনো 10 লাখি স্যুট পরেন, কখনো চৌকিদার সাজেন, কখনো বা প্রধান সেবক। এই দেশ বহু প্রধানমন্ত্রী দেখেছে, কিন্তু এই প্রথম এরকম কোনো ইম্পারসনেটর বা ছদ্মবেশী প্রধানমন্ত্রী দেখল দেশ। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে সামান্য ব্যবধানে পরাজিত হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটিতে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সেক্রেটারি অফ স্টেট ব্রান্ড রাফেন্সপার্জার দাবি করেছেন, প্রাথমিক গণনায় ট্রাম্পের পরাজয় নিশ্চিত হওয়ার পর বৈধভাবে গণনা হয়ে যাওয়া ডাকযোগে আসা ব্যালট বাদ দেওয়া সম্ভব কিনা তা তার কাছে জানতে চেয়েছিলেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তবে এই কর্মকর্তার সঙ্গে আলাপচারিতার কথা স্বীকার করলেও এই সিনেটর তাকে চাপ প্রয়োগের কথা অস্বীকার করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে তথ্য জানা গেছে, এবছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ী হলেও ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতি, অনিয়ম হয়েছে বলে তিনি একের পর এক ভিত্তিহীন অভিযোগ তুলছেন। তবে সেসব অভিযোগ উভয় দলের নির্বাচনী কর্মকর্তারাই যুক্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন। 16টি ইলেকট্রাল কলেজ ভোটের রাজ্য জর্জিয়া মূলত রিপাবলিকান অধ্যুষিত। 1992 সালের পর প্রথমবারের মতো এই বছরের নির্বাচনে প্রাথমিক গণনায় 14,000 ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বর্তমানে রাজ্যটির প্রায় 50 লাখ ব্যালট পুনরায় হাতে গণনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই প্রক্রিয়া আগামী 20 নভেম্বর শেষ হবে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে প্রায় $80 কোটি বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। দুনিয়ার অন্যতম শীর্ষ এই ধনকুবের সোমবার এক ঘোষণায় জানান, বেজোস আর্থ ফান্ডের অংশ হিসেবে পরিবেশ সুরক্ষায় কাজ করা 16টি প্রতিষ্ঠানকে এই বরাদ্দ দেওয়া হবে। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এনজিও, পরীক্ষাগার, বনায়ন, জলবায়ু ন্যায় বিচার নিশ্চিতে কাজ করা বিভিন্ন গোষ্ঠী। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে তথ্য জানা গেছে, গত বছর জলবায়ু প্রতিশ্রুতি ঘোষণা করে অ্যামাজন। এর আওতায় কোম্পানিটি 2025 সাল নাগাদ শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার, 2040 সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। এছাড়া পণ্য সরবরাহ করতে অ্যামাজন 1 লাখ বৈদ্যুতিক যান কিনছে, আর বনায়ন এবং জলবায়ু সমস্যা নিরসন কর্মসূচিতে $10 কোটি বিনিয়োগ করছে। জেফ বেজোস নতুন যে অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে তা দেওয়া হবে অ্যামাজনের প্রধান নির্বাহীর ব্যক্তিগত সম্পদ থেকে। ব্লুমবার্গের ধনকুবের সূচক অনুযায়ী বর্তমানে তার মোট ব্যক্তিগত সম্পদের পরিমাণ $18,400 কোটি। আর সেই সম্পদ থেকে পরিবেশ সুরক্ষায় কাজ করা বিজ্ঞানী, অ্যাক্টিভিস্ট, এনজিও এবং প্রতিষ্ঠানকে সহায়তা দিতে $1,000 কোটি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যামাজনের সিও বেজোস। সোমবার এক ইনস্টাগ্রাম পোস্টে জেফ বেজোস অর্থ বরাদ্দের ঘোষণা দিয়ে লেখেন, গত কয়েক মাসে আমি ব্যয় করেছি দারুণ স্মার্ট একদল মানুষের কাছ থেকে শিক্ষা নিতে, যারা জলবায়ু পরিবর্তন এবং বিশ্বজুড়ে জনগোষ্ঠীগুলোর এর প্রভাব ঠেকাতে নিজেদের জীবন ব্যয় করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব এবং কার্যকারিতা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ভারত। জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তীরমূর্তি বলেছেন, নিরাপত্তা পরিষদ অকেজো অঙ্গে পরিণত হয়েছে। আচরণগত নিষ্ক্রিয়তার কারণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনে তীরমূর্তি অভিযোগ করেন, আন্তঃরাষ্ট্র সরকারি স্তরের বৈঠক প্রায়শই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় পরিণত হয়। সেখানে কার্যকরী পদক্ষেপের দিক নির্দেশ খোঁজার চেয়ে বেশি গুরুত্ব পায় পারস্পরিক চাপ। গত জুন মাসে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত পুনর্নির্বাচিত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে একাধিকবার সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি তুলেছেন ভারতের প্রতিনিধিরা, কিন্তু তাতে কোনো ফল মেলেনি। পাশাপাশি মূলত চীনের বাধায় জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত স্থায়ী সদস্যপদের দাবি করলেও কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। জাতিসংঘের 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 5টি ভেটো ক্ষমতা সম্পন্ন স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। তারা হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স। বাকি 10টি দেশ 2 বছরের জন্য সদস্য নির্বাচিত হয়। জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তীরমূর্তি বলেন, গত 1 দশক ধরে নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি বারবার আইজিএনের আলোচনায় এলেও তার কোনো অগ্রগতি হয়নি। এমনকি সেই সব বৈঠকে আলোচ্য বিষয়গুলোর রেকর্ডও ঠিকভাবে সংরক্ষিত হয়নি বলে তার অভিযোগ। তার কথা, সাধারণ পরিষদ নির্ধারিত বিধিগুলো আইজিএন যাতে অনুসরণ করে তা নিশ্চিত করা প্রয়োজন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।